প্রধান রাজনৈতিক ভিত্তি ছিল চিন্তাগত জায়গা থেকে, সেটা হচ্ছে শিক্ষায় যে শ্রেণী অবস্থা, শিক্ষার যে শ্রেণী চরিত্র তৈরি হয়েছে আমাদের দেশে, সেটাকে বিরোধিতা করা। আমার মনে হয় ছাত্র ফেডারেশনের বর্তমান নেতৃত্বকে তাদের ইতিহাস আরো ভালো করে জানা দরকার। বাংলাদেশে এটা একটা বড় আকারের সংগ্রাম ছিল, কিন্তু সেই সংগ্রাম সাফল্য অর্জন করতে পারেনি। ক্রমাগতভাবে শিক্ষার যে শ্রেণী বিভাজন সেটা বেড়েছে এবং এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাতে প্রায় অসম্ভব মনে হয় যে এর কোন একটা সমাধানের পথে যাওয়া। যেটা একটু আগে অধ্যাপক রিজওয়ানা বললেন যে আমরা তো বড় লোকের জন্য ইংরেজি মাধ্যম শিক্ষা, এখন কিছুটা মাদ্রাসাও লিখেছে, কিন্তু সাধারণভাবে বড় লোকের জন্য ইংরেজি মাধ্যম শিক্ষা, মধ্যবিত্তের জন্য, নিম্নবিত্তের জন্য বাংলা মাধ্যমের শিক্ষা, গরিব মানুষের জন্য মাদ্রাসা শিক্ষা, এই ছিল মোটামুটি বিভাজন। এখন ওভারল্যাপিং বাড়ছে, যেটা এই মুহূর্তে একটা জরুরি কাজের জায়গা ছিল যে শিক্ষা একটা সামাজিক ব্যাপার এবং রাষ্ট্রের খাতে এই শিক্ষাকে নিতে হবে। দুটো দিক দেখা দরকার, অন্তত ফাউন্ডেশন, বুনিয়াদী শিক্ষা যাকে বলে। আমাদের ইতিহাস ঘাটলে এটা আমরা জানি যে 12 ক্লাস পর্যন্ত বুনিয়াদী শিক্ষা ধরা হয়। 12 ক্লাস পর্যন্ত যদি বুনিয়াদী শিক্ষা হয়, এই বুনিয়াদী শিক্ষাটা রাষ্ট্রের খাতে এবং সমাজের হাতে থাকে। রাষ্ট্রের খাতে যেহেতু রাষ্ট্রের অনেকগুলো জিনিস ডিটারমিন করার জায়গা আছে, সমাজ এটার ওভারসি করার দায়িত্বের জায়গায় থাকবে। রাষ্ট্রের খাতে নিতে গেলে একটা হচ্ছে অর্থায়নের দিক, আরেকটা হচ্ছে এর মানগত এবং কি আসলে তার লক্ষ্য, সেটা সে ওই শিক্ষার মধ্যে দিয়ে অর্জন করবে সেটা নির্ধারণ করার দিক। এখন শিক্ষার মাধ্যমে যদি একটা জাতীয় গঠন সম্পন্ন হয় কিংবা সম্পন্ন হওয়ার প্রক্রিয়ায় থাকে, সে কারণে আমাদের দরকার যে আমরা যাতে এমন একজন নাগরিক তৈরি করতে পারি যে নাগরিক নিজেকে কোন ধরনের ডিসক্রিমিনেশনের ফিলিং থেকে বাইরে ভাবতে পারবে। এখন সেই কারণেই আমাদের শিক্ষার অন্তত 12 ক্লাস পর্যন্ত, যাকে বলে যে সিলেবাস, সেটা যে প্রতিষ্ঠানই হোক, মাদ্রাসাতে হোক আর ইংলিশ মিডিয়ামে হোক কিংবা বাংলা মিডিয়ামে হোক, ইংলিশ ভার্সনে হোক, শিক্ষা যখন পর্যন্ত রাষ্ট্রের আওতার মধ্যে যতদূর পর্যন্ত থাকবে, সেখানে একটা কমন সিলেবাস অবশ্যই পাঠ্য হতে হবে। সেইটুকু ন্যূনতম জায়গা রাষ্ট্রের ঠিক করা উচিত। না হলে সে শুরু থেকেই এমন ধরনের মানুষ তৈরি করতে হবে, বিশেষত এবং মিডিয়াম কোন ভাষায় সে শিখবে। আমরা তো 3 ভাষায় মানে আমাদের নাগরিককে তৈরি করছি। ভাষার মধ্য দিয়ে তার বিশ্ব দৃষ্টিটা তৈরি হয়, তার নিজের কোন ভূমিতে সে দাঁড়িয়ে আছে সেটাও তার মধ্যে উপলব্ধি হয়। তো নিজের ভূমি সম্পর্কে না আছে কোনো ধারণা, না কি তার বিশ্ব দৃষ্টিভঙ্গি। তো এখন এই যে অবস্থাটা আমরা সৃষ্টি করছি, এক ধরনের উৎকেন্দ্রিক, ভূমি থেকে বিচ্ছিন্ন, যার ফলে কোথাও জায়গা পাচ্ছে না, এমনকি বিশ্বেও চলাচল করে কোথা থেকে দুনিয়াটাকে দেখবে সে দেখার জায়গাটা স্পষ্ট না। ফলে আমাদের দেশের জনগোষ্ঠীর যে পরিণতি দাঁড়াচ্ছে সেটার পেছনে এই শিক্ষার এই বিষয়গুলো, মানে মিডিয়াম অফ এডুকেশন, মানে শিক্ষার মাধ্যম কি হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। বিপ্লব তো করেছি আমরা, জুলাই বিপ্লব নিয়ে আমাদের যে নানান ভাবে দাবি, সেটা তো আছেই। সবাই আমরা দাবি করি যে জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু তার কোনো ছিটে ফোটা কি বলে যে একটা প্রতিফলন বিভিন্ন বিষয়ের দিকে তাকালে আর পাওয়া যায়। বিশেষত শিক্ষায় আসার পরে তো দেখা যায় কিছুতেই পাওয়া যাচ্ছে, কোন প্রতিফলনের জায়গাতেই মানে পাওয়া যাচ্ছে। তো আমরা এটা দুঃখজনক ভাবে বলতে হবে যে যে মিনিমাম পরিবর্তনগুলো আমরা দেখা উচিত ছিল, সেই পরিবর্তনগুলোর এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। যেটা আমরা দাবি করতে পারি সরাসরি যে এই বুনিয়াদী শিক্ষার জন্য পুরো বাজেট সরকারকে দিতে হবে। বাংলাদেশে 12 ক্লাস পর্যন্ত আমাদের শিশুরা
লেখাপড়া করবে, কি তার লিঙ্গীয় পরিচয়, কি তার জাতিগত পরিচয়, কি তার ধর্মীয় পরিচয়, এগুলো রাষ্ট্রের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রতিটি শিশু 12 ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারবে এবং রাষ্ট্র সেটা বাধ্য থাকবে। এই যে শিক্ষা যে একটা বাধ্যতামূলক সংবিধানে লেখা থাকার কথা ছিল, এটা আসলে রাষ্ট্রের দিক থেকে বাধ্যতামূলক। অর্থাৎ রাষ্ট্র 12 ক্লাস পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে বাধ্য থাকবে, সেই জায়গাটাতে তার যাওয়া দরকার। এখন এই সরকার একটা কাজ করতে পারে, অন্তর্বর্তী সরকার অন্তত এই যে জুলাই অভ্যুত্থান এবং একটা বিপ্লবী সম্ভাবনার উপর যে দাঁড়িয়ে আছে, এইবারের বাজেট সিগনিফিকেন্টলি তারা শিক্ষায় বরাদ্দ করে দেখিয়ে দিতে পারে যে এইটা একটা সিগনেচার। আমরা শুনতে পাচ্ছি যে টাকার অঙ্কে কিছুটা বাড়িয়ে সর্বোচ্চ বরাদ্দটা শিক্ষায় আছে বলে এবারের বাজেট হয়তো তৈরি হবে, কিন্তু বুঝ দিলে তো হবে না। বুঝ দেওয়ার চেষ্টা করেন না যে আমরা কিন্তু কিছু করেছি, সিগনিফিকেন্টলি কিছু করেন, যেটা অনুসরণ করা পরবর্তী ধারাবাহিকতায় এক ধরনের চাপ সৃষ্টি হবে। সিগনিফিকেন্টলি বাজেটকে এটা করেন। জিডিপির হিসাব নিয়ে অনেক গন্ডগোল আছে বাংলাদেশে, ফলে জিডিপির হিসাব থেকে কত পার্সেন্ট ধরবেন, আপাতত আমরা বাজেটটা তো পরিষ্কার, 1 লক্ষ কোটি টাকার বাজেট ধরে নেওয়া হচ্ছে। আমি গত বছরের বাজেট 8 লাখ কোটি টাকার বেশি ছিল বোধহয়, এইবার হয়তো 8.5 লাখ কি 15 লাখ কোথায় যাবে এখনো জানি না, কিন্তু অন্তত 20 ভাগের কাছাকাছি শিক্ষায় বরাদ্দ করে, ন্যূনতম 15 ভাগ বাজেটের শিক্ষায় বরাদ্দ করে আপনাদের একটা দৃষ্টান্ত স্থাপন যেটা শুরু করা গেছে, এবং জিডিপির 5 ভাগ পলিটিক্যাল পার্টিগুলোর অঙ্গীকার আছে। 31 দফায় যুগপৎ আন্দোলনে শিক্ষা এবং স্বাস্থ্যের জিডিপির 5 ভাগের বরাদ্দের কথা বলেছে। তাতে অন্তত পক্ষে 5 বছরের শাসনে মেয়াদে একটা দল সেই জায়গায় পৌঁছানোর সে অঙ্গীকার করেছে। আপনারা প্রথম বছরেই একটা ল্যান্ডমার্ক তৈরি করেন যাতে করে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি। এখন বাজেট যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশের সমস্ত এই প্রাথমিক এবং যাকে মাধ্যমিক শিক্ষা বলা হয় 12 ক্লাস পর্যন্ত শিক্ষা কিভাবে আমাদের রাষ্ট্রের খাতে আসতে পারে সেটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। বাধা আসবে, আমাদের দিক থেকে বাধা আসতে পারে, নানান বছরে বাধা আসবে। এই বাধা দূর করে ফেলার জন্যই তো আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, জনগণ অভ্যুত্থান করে আপনাকে ওখানে বসিয়েছে। এসব বাধার কথাই যদি আমাদের শোনান তাহলে আমরা কি কারণে আর আপনাদের এখানে বসিয়েছি? মানে বাধার জন্য তো এতদিন শুনে আসছি। একটা বিপ্লবী সম্ভাবনার উপর দাঁড়িয়ে, এত মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে যে ওইখানে বসে নানান বাধার কথা শুনতে মানুষ আগ্রহী না। মানুষ ড্রাস্টিক একটা পদক্ষেপ দেখতে চায়। দ্বিতীয় জায়গা হচ্ছে যে শিক্ষকদের যদি আপনি যথার্থভাবে, মানে শিক্ষা দিবেটাকে, সেটা তো দেবে হচ্ছে শিক্ষকরা। এটা একমাত্র মানে একমুখী না, এটা রেসিপ্রোকাল। কিন্তু শিক্ষকরা যদি যোগ্য শিক্ষক না হন তাহলে তো সেখানে শিক্ষা মান কখনই ভালো হবে না। এখন শিক্ষকরা যোগ্য হয়ে ওঠার ব্যাপারটা কেবল শিক্ষকদের নিজের ব্যক্তিগত প্রশ্ন না, এটাও একটা সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া, এটা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল করতে হবে। এই যে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে আনা, এটা একটা মোটামুটি মর্যাদার লড়াই যে আমাকে একটু ফার্স্ট ক্লাস অফিসারের মর্যাদা জায়গা দেন। বোঝা যাচ্ছে আমলারা এটা দেবে না, অ্যাডমিন ক্যাডার তো নিজের অন্য ক্যাডারদেরকেই হজম করতে পারে না, তো এখন বাকিদেরকে কিভাবে করবে? যেটা করা দরকার সেটা হচ্ছে শিক্ষকদের সম্পূর্ণ স্বতন্ত্র বেতন স্কেল এবং তার মর্যাদাকেও সামাজিকভাবে ওইভাবে ঠিক করা। ফলে ওই টানাটানির মধ্যেই আমাদের যাওয়ার দরকার। আমরা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরা যাতে তার মানসম্পন্ন জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষককে যদি একই সাথে প্রাইমারি স্কুলে পড়াতে হবে, আবার যদি গরুও পালতে হবে, মানে দুইটা পাশাপাশি করতে হয়, তাহলে আসলে তার পক্ষে ছাত্রছাত্রী, যদিও উনি বলেছেন যে গ্রামাঞ্চলে শিক্ষকদের ছাত্রের সাথে যে যোগাযোগটা থাকে তার মধ্যে অনেক আন্তরিকতার জায়গা থাকে, অনেক রকম দায় দায়িত্বের প্রসঙ্গ থাকে, সেগুলো আছে, কিন্তু তার এংজাইটি কিন্তু থাকে। যখন টাকা নাই পকেটে তখন এংজাইটি থাকবে। তো ওই এংজাইটি দূর না করে
বাকি আলোচনা করে কোনো লাভ নেই। সুতরাং এইটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা যদি নিশ্চিত করতে পারি যে তার জীবনের প্রয়োজনটা ন্যূনতম মর্যাদায় আমরা পূরণ করতে পারছি, তখন আমরা তার কাছ থেকে মানের দাবি করতে পারি। তখন তাকে প্রতিটি একবার চাকরি হয়ে গেল সারা জীবন গ্যারান্টিড, এই যে ধরে নেওয়া হয় আজানের একজন জবাব দিয়ে দিলে আমি আশা করি আজানের বিরতির জন্য। তো মানে মান মানে ধরেন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে যেতে পারলাম, এরপর আমি পড়াই আর না পড়াই, পড়ানোর যোগ্যতা থাকুক আর না থাকুক, নিজেকে কোনো আপগ্রেড করি আর না করি, সারা জীবন মোটামুটি এক পর্যায়ে পর্যন্ত আমার চাকরি নিশ্চিত। এই চিরস্থায়ী বন্দোবস্ত বন্ধ করতে হবে প্রত্যেকটা। এমনকি ধরুন অনেক সার্ভিসে আছে, বিশেষত আর্ম ফোর্স থেকে বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে তাদের পরীক্ষার উপরে চলতে হয়, মানে এক একটি প্রমোশনের আগে তার পরীক্ষা আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মুহূর্তে তাদেরকে রিসার্চ ইত্যাদি ইত্যাদি, সেগুলো বাংলাদেশে থাকুক আর না থাকুক, মানে সারা দুনিয়া এগুলো স্বীকৃত ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো থাকতে হবে, কিন্তু তার কাছে যদি কেউ ফেল করে যে এখনকার কারিকুলাম এবং বর্তমান বিশ্ব বাস্তবতা অনুযায়ী সে শিক্ষা দিতে পারছে না, তাহলে রিটায়ারমেন্টে পাঠায় দেন। মানে আমি তো তোমাকে যথার্থ বেতন দিচ্ছি, তুমি মানে আমাকে শিক্ষাটা যথার্থভাবে দিতে পারতে হবে। এইটা খুব জরুরি একটা জায়গা আমরা মনে করি। এই জায়গাটা হলে অন্তত ড্রপ আউট যেভাবে হচ্ছে, মানে এর চাইতে বড় ভায়োলেন্স কি? 50% ও বললো যে মানে প্রাইমারি স্কুলে যায় না। ক্লাস 10 এর হিসাবটা দেন আপনারা, যে ম্যাট্রিক পাস করেছে ক্লাস 1 এ যতজন ভর্তি হলো, ম্যাট্রিক পাস কতজন করতে পারলো? একই ক্লাসের সহপাঠীদের কত পার্সেন্ট নাই হয়ে গেল, ইন্টারমিডিয়েটে গিয়ে কত, মানে 12 ক্লাস পর্যন্ত আসলে ক্লাস 1 আর ক্লাস 12 এই দুইয়ের মধ্যে যে বিরাট ফারাক, এটা কত বড় একটা ভায়োলেন্ট ঘটনা। তো এই ঘটনা বন্ধ করতে গেলে মানে আমাদের এই বরাদ্দ ছাড়া আসলে উপায় নেই। বরাদ্দ একমাত্র সমাধান না, বরাদ্দ হলো তলাবিহীন ঝুড়ি হলে সব চুরি দুর্নীতি চলে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফলেই একটা আসলেই বিপ্লব দরকার, কিন্তু বরাদ্দটা তারপরও প্রাইমারি, যতটুকু থাকে ততটুকু দিয়েই তো আমাদের করতে হবে, এবং সেই জায়গায় সমাজের নজরদারি বাড়াতে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে কেন এই যে এমপি, উপজেলা চেয়ারম্যান, অমুক তমুক, এদের কি সমাজের হাতে যাওয়া মানে কি রাজনৈতিক নেতার হাতে যাওয়া নাকি? মানে এটা আমি নিজেও ঠিক বুঝি না, যে ওই যারা এক একটা জনপ্রতিনিধি হলেন তাদের আবার এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে হর্তাকর্তা হয়ে কেন বসতেন? ওই ওই সমাজে কি শিক্ষা বিষয়ে আগ্রহী অনুরাগী লোকজন নাই? এটা গ্রামেও আছে, কিন্তু মফস্বল শহরেও আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে আছে, যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন, কাজ করেন, নিজেদের অবদান আছে। তারা যদি যথার্থভাবে এই সামাজিক মর্যাদার জায়গাগুলোতে নিজেদের স্বীকৃতিটা পান, তখন সে তার নিজের যতটা ক্ষমতা আছে সেটা হয়তো সেইখানে কাজে লাগানোর চেষ্টা করবে। তো এগুলোর ক্ষেত্রেও পরিবর্তন করা দরকার। সমস্ত কিছু ক্ষমতার কুক্ষিগতকরণ হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, যার ফলে উপর থেকে নিচ পর্যন্ত যাতে পাওয়ারের এই কেন্দ্রীকরণের চেইনটা বজায় রাখা যায়, সেটারই সাজানো হয়েছে সবকিছু। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানও তার বাইরে না। ফ্যাসিস্ট ব্যবস্থাও তাই। মুসোলিনি একবার বলেছিল যে আমার যে ফ্যাসিস্ট ব্যবস্থা চালাতে যে লোক দরকার, ওটা ধীরে ধীরে ইউনিভার্সিটি গুলোকে আমাকে সাপ্লাই দিতে হবে। তো ওই রকম এখানে একেবারে তলা পর্যন্ত সব কন্ট্রোলে নিতে হবে, সেইগুলো অনুযায়ী এই পরিবর্তনগুলো ঘটেছে। কিন্তু সমাজের হাতে যাওয়া মানে কিন্তু রাজনৈতিক প্রতিনিধিদের হাতে যাওয়া, এটা একমাত্র নয়। সমাজের অন্যদের হাতে যাওয়ার বিধানটাই বাংলাদেশে বরং তৈরি করাটা একটা পরিবর্তনের জায়গা হতে পারে। এখন ধরেন পলিটিক্যাল কন্ট্রোল, আগে আওয়ামী লীগ যেটা বললেন যে আওয়ামী লীগ কন্ট্রোল করার চেষ্টা করেছে, একটা এমন ভাবে আমাদের এখানে রাজতন্ত্র কায়েমের উপযোগী আমাদের শিশুদের মানুষ গঠন করার চেষ্টা করেছে, পারে নাই। সেই শিশু কিংবা কিশোররাই দেখিয়ে দিয়েছে যে আসলে এটা উল্টে যাওয়া দেওয়া যায়, কিন্তু ভূতটা যায় নাই। ভূতটা যায় নাই মানে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার একটা মানে বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে ফ্যাসিবাদীর অনেক বৈশিষ্ট্য ইন্টারনালাইজ করে ফেলে। মানে আমরা কনসিয়াস না থাকলে আমরাও কিন্তু একটু একটু ফ্যাসিস্ট হয়ে উঠতে পারি।